নমস্কার, আমি ইপসিতা। আজকে আমি তোমাদের কিছু কথা বলবো। তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখো। আর যারা এখনো পর্যন্ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ এবং আমার মনের জোর বাড়িয়ে দিচ্ছ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কিডনি কী করে খারাপ হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। 2017 সালের ডিসেম্বর মাস আমার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে সুখেই কাটছিল দিন। তো বিয়ে হওয়ার 2 মাস পরে আমার হঠাৎ একদিন রাত্রিবেলা প্রচণ্ড পেটে ব্যথা করছিল। মানে আমি একদম সোজা হয়ে বসতে পারছিলাম না। এখন এই যেভাবে বসে আছি এইভাবে বসে থাকতে পারছিলাম না। তো আমার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিল আর সমান তালে ইউরিন হয়ে যাচ্ছিল। তো ইউরিন হয়ে যাচ্ছিল, কোনোভাবেই ইউরিন থামছিল না, মানে হয়েই যাচ্ছিল কন্টিনিউ হয়ে যাচ্ছিল। তো তখন প্রায় রাত বাজে 12টা, 12:30। তো তখন তো আর কোনো ডাক্তার নেই। পরের দিন সকালবেলায় আমাদের লোকাল যে ডাক্তার, তার কাছে গেলাম। তিনি আমাকে কিছু ওষুধ দিল আর বলল যে এটা ইউরিন ইনফেকশন হয়েছে, এটা কিছুদিন ওষুধ খেলে কমে যাবে। তো সেই মতো ওষুধ নিয়ে আসলাম বাড়ি। রীতিমতো ওষুধ খাওয়া স্টার্ট হয়ে গেল আমার, কিন্তু কোনোভাবেই ইউরিন আমার কমছিল না। মানে ক্রমাগত ইউরিন হয়েই যাচ্ছিল, মেঝেতে বলো বিছানায় বলো সব জায়গায় হয়ে যাচ্ছিল, কোনোভাবেই থামছিল না। মানে দিনে আমি 15 থেকে 20টা করে ডাইপার ইউজ করতাম, বাধ্য হয়ে করতে হয়েছিল। কারণ ঘরে বুঝতেই পারছো, ঘরের মধ্যে ইউরিন হয়ে যাচ্ছে, বারবার পরিষ্কার করা বিছানার মধ্যে হয়ে যাচ্ছে, সেই কারণে ডাইপার পরা শুরু করলাম। তো কমছিল না। তারপরে রীতিমতো জলপাইগুড়িতে ডাক্তার দেখালাম। তিনিও বললো ইনফেকশন কমে যাবে। তাই ইনফেকশনের ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। শিলিগুড়িতে ডাক্তার দেখালাম, লাস্টে কলকাতার ডাক্তার দেখালাম। তিনি বললেন যে এরকম আমার নাকি মূত্রথলি বড় হয়ে গেছে। তা বেশ ভালো কথা। তা তিনি আমাকে ক্যাথিটার করতে বললেন। তা হুট করে তো ক্যাথিটার করা সম্ভব না। তখন আমার মা বেঁচে ছিল, মানে এটা 2017 সালের লাস্টের দিকের কথা বলছি। তখন মা বেঁচে ছিল। তো সবাই মিলে পরামর্শ করে বলল যে আমাকে বাইরে নিয়ে যাবে, ব্যাঙ্গালোরে আমরা গেলাম। আমি, আমার হাজব্যান্ড আর আমার এক মামা গেছিলাম প্রথমবার ব্যাঙ্গালোর। গেলাম তখন বছরের প্রথম 2018 সাল। গেলাম ব্যাঙ্গালোর। এনইউ হসপিটাল বলে একটা হসপিটাল আছে, যেটাতে ইউরিন আর কিডনির জন্য স্পেশালিস্ট হসপিটাল, এনইউ হসপিটাল। তো সেখানে গেলাম। সেখানকার ডাক্তাররা বিভিন্ন রকম টেস্ট করলো, ইউরিনের বড় বড় সব টেস্ট করলো, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সুরাহা করতে পারছিল না। কেন আমার ইউরিনটা সমানতালে হয়েই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। তো তারপর একটা টেস্ট করার পরে ডাক্তার বলল যে এরকম আমাকে 15 দিন ক্যাথিটার পরে থাকতে হবে। ক্যাথিটার পরে রাখার পর দেখবে যে ইউরিন কমছে কিনা। তা 15 দিন ক্যাথিটার পরে থাকলাম। তা 15 দিন তো আর ব্যাঙ্গালোরে থাকা সম্ভব না, কারণ সবে আমার তখন বিয়ে হয়েছে আর অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আর বুঝতেই পারছো, ব্যাঙ্গালোরে গেছি, বাইরে খাওয়া দাওয়া, থাকার খরচ, ট্রিটমেন্টের খরচ, তো প্রচুর খরচ হয়ে যাবে। তা আমরা ডিসিশন নিলাম যে আমরা বাড়ি আসবো, 15 দিন থাকবো না, আবার 15 দিন পরে ব্যাঙ্গালোর যাব। তো আমরা 15 দিন পরে আবার ব্যাঙ্গালোর যাই। যখন আমার ক্যাথিটারটা খুললো, তখন না মানে ইউরিন কিছুতেই কমছিল না। তখন ডাক্তার আর বললো যে আমি পারবো না, আমি করতে পারছি না। কী কারণে ইউরিন বন্ধ হচ্ছে আমরা ধরতে মানে ইউরিন করতে কি করে ইউরিনটা হয়ে যাচ্ছে সেটা ধরতে পারছি না। তা আমরা রেফার করছি ব্যাঙ্গালোরের মণিপাল বলে একটা হসপিটাল আছে, সেই হসপিটালে তোমাকে রেফার করছি। তা আমরা তখন মণিপালে যাই, ব্যাঙ্গালোরে, যেটা মেইন মণিপাল হসপিটাল। তা মেইন মণিপালে যাওয়ার পরে আমি প্রথম দেখাই ইউরোলজির
ডাক্তারই দেখাই। ইউরোলজির ডাক্তার দেখানোর পরে ইউরোলজির ডাক্তার আমাকে রেফার করে হচ্ছে স্পাইন সার্জনকে। তো স্পাইন সার্জনকে আমি সব কথা বললাম যে এই সমস্যা হচ্ছে আমার। তা স্পাইন সার্জন আমি বলার আগেই উনি বললেন যে আমার কি পা ঝিঝি করে। আমার না পা ঝিঝি করতো। তা আমরা তখন ভেবেছিলাম হয়তো অনেক সময় বেশিক্ষণ বসে থাকলে পা ঝিঝি করে, সেই কারণেই হয়তো আমার পা ঝিঝি করে। তা এটা ডাক্তারকেও বলেছিলাম। ডাক্তার তখন বলেছিল, আমাদের এখানকার ডাক্তার বলেছিল যে ভিটামিনের অভাবের জন্য পা ঝিঝি করে। তো ডাক্তার বললো যে তোমার কি পা ঝিঝি করে, হিন্দিতে বলেছিল। আমি বললাম হ্যাঁ স্যার, পা তো ঝিঝি করে আমার। তখন উনি সাথে সাথে আমাকে এমআরআই করতে দিল। এমআরআই করার পরে আমার ধরা পড়লো হচ্ছে আমার স্পাইনাল কর্ডের ভেতরে হচ্ছে টিউমার আছে, আর নিচে হচ্ছে একটা নার্ভ বেঁকে আছে। সেই নার্ভটা কবে থেকে বেঁকে আছে সেটা কেউ জানে না, মানে ওটা জন্মগতও হতে পারে বা কোনো কারণে বেঁকে গেছে। তো আমাদেরকে বললো যে এরকম অপারেশন, ইমিডিয়েট অপারেশন করতে হবে। যদি অপারেশন না করা হয় সাথে সাথে, তাহলে কিন্তু আমি একদম প্যারালাইজড হয়ে যাব, মানে আর হাঁটতে চলতে পারবো না। তা যথারীতি আমাদের মাথায় হাত পড়লো। বুঝতেই পারছো, নতুন নতুন বিয়ে হয়েছে, তখন সবে মাত্র আমার 2 মাস বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এরকম বড় একটা দুর্ঘটনা, বলতে পারো ঝড় মাথায় চলে আসলো। মানে কি করব কি না করব। আর সত্যি কথা বলতে আমরা একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ। আমার হাজবেন্ডের পরিবার মোটামুটি সচ্ছল, কিন্তু আমাদের পরিবারে আমি ছিলাম আর মা ছিল। উপার্জনকারী বলতে আমিই ছিলাম। আমার মা একটা ছোটোখাটো সেলাইয়ের কাজ করতো বাবা মারা যাওয়ার পরে। তো আর হাজব্যান্ডও মানে একটা যেই কাজ করতো চুক্তিভিত্তিক কাজ, সেটা দিয়ে মোটামুটি চলে যাচ্ছিল। এই আশা করেই মানে বিয়েটা করা হয়েছিল। যাই হোক, তারপরে হচ্ছে তোমার সবার মাথায় বাজ পড়লো যে অপারেশন করতে হবে 7 দিনের মধ্যে, আর অপারেশন করতে লাগবে 5 লক্ষ টাকা। যেহেতু আমার মানে 2টা অপারেশন একসাথে হবে, আর সেই সময় আমরা অনেক হসপিটাল ঘুরেছি, কেউ করতে রাজি হচ্ছিল না এই অপারেশনটা। কারণ হচ্ছে এই অপারেশনে হচ্ছে রিস্ক ছিল প্রচণ্ড। কেউ একদিনে অপারেশন করতে যাচ্ছিল না। অনেকে বলছিল একটা অপারেশন করবে, করার 3 মাস পরে আর একটা অপারেশন করবে। তা এইভাবে কি করা সম্ভব বলো? মানে আরও ঝুঁকি হয়ে যেত। আর তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা মানে টাকা পয়সা জোগাড় করে যা কিছু আছে সব কিছু দিয়ে, সেভিংস যা ছিল, হাজব্যান্ডের যা ছিল সেভিংস, তারপরে আমাদের বাড়ির পাড়ার সবাই মিলে, শ্বশুরবাড়ির সবাই মিলে সাহায্য করে আমার অপারেশনটা হলো। তখন ভাবলাম যে যাক, ঠিক হয়ে গেল, অপারেশনটা হলো, এখন আমি সুস্থ হয়ে যাব। শরীর প্রচণ্ড খারাপ, মাথা ছিটে পড়ছে, মাথা ব্যথা করছে প্রচণ্ড। তারপর অপারেশনের পরে ভেবেছিলাম যে একদম সুস্থ হয়ে যাব, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি সুস্থ হতে পারলাম না। আমার তখন অপারেশনের পরে ইউরিনটা ঠিক করে দিল, মানে ক্রমাগত যে ইউরিনটা হয়ে যাচ্ছিল সেটা আর হচ্ছিল না। কিন্তু আমি আবার নিজের থেকে ইউরিন করতে পারছিলাম না। ইউরিনের প্রেশার আসছিল, কিন্তু নিজের থেকে ইউরিন করতে পারছিলাম না। তা ওই মণিপালের ইউরোলজির ডাক্তার বললো যে এই ইউরিনটা ঠিক হয়ে যাবে 6 মাস পরে। তখন এক ধরনের পাইপের মাধ্যমে ইউরিন করতাম। তো কিছুতেই ইউরিন ঠিক হচ্ছে না। আবার গেছিলাম চেক আপে। তখন সেই সাংঘাতিক ঘটনাটা আমার সাথে ঘটলো। তখন সব চেক আপ করার পরে ধরা পড়লো যে আমার ক্রিয়েটিনিন হচ্ছে 10, আর আমার মুখ ফুলে গেছে, পা ফুলে গেছে, সমস্ত কিছু ফুলে গেছে। তো আমার না কিডনি যখন খারাপ হয় তার আগে কি বমি পাচ্ছিল, তারপরে খিদা ছিল না একদম, হিমোগ্লোবিন একদম কমে গেছিলো, হিমোগ্লোবিন 4-এ চলে এসেছিল, অনেক কিছু প্রবলেম হচ্ছিল। কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে কিডনি খারাপ হলে কি কি প্রবলেম হয়, তখন তো এত কিছু জানতাম না, আর ইউটিউবেও দেখিনি কোনো দিনও। তো সেই কারণে জানতাম না। যখন ডাক্তার বললো যে এর তো কিডনি একদম খারাপ হয়ে গেছে 10, এর কিডনি আর কোনো দিনও ঠিক হবে না, যতই তোমরা ট্রিটমেন্ট করো আর যতই যাই করো, এর 2টা
দুইটাই পথ আছে, হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, নয়তো সারা জীবন ডায়ালিসিস করতে হবে। তো সেই সময় তো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। তো আমি তো পুরো কান্নাকাটি অবস্থা, যে কিডনি খারাপ হয়ে গেছে, এখন কি করব, কয়দিনই বা বাঁচবো, আমি হয়তো আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তারপর অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করি আমরা। চেন্নাইতে যাই, রামাচন্দ্র বলে একটা হসপিটাল, ওই হসপিটালে যাওয়ার পরে হচ্ছে আমার স্টেন্ট বসানো হয় কিডনির মধ্যে। স্টেন্ট বসানোর পরে হচ্ছে আমার ক্রিয়েটিনিন 5-এ আসে। তো 5-এ হচ্ছে আমার 2 বছর ছিল ক্রিয়েটিনিনটা, মানে 2019 সালের কথা বলছি, 2019 থেকে 21 সাল অবধি 5-এ আমার ক্রিয়েটিনিন ছিল। ওষুধ খেতাম, অনেক রকম মেনটেন করে থাকতাম, কোনো প্রোটিন খাবার খেতাম না, আরও অনেক কিছু মেনটেন করে থাকতে হতো, নুন খাওয়া যেত না। তখন এটা বলছি হচ্ছে মানে ডায়ালিসিসের আগের মুহূর্তে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2019 থেকে 21 সালের মধ্যে, তখন খুব মেনটেন করে চলতে হতো। আর প্রত্যেক দিন একটা আতঙ্ক হতো, যখনই প্রায় 1 মাস 15 দিন পর পর টেস্ট করতাম, টেস্ট করে দেখতাম ক্রিয়েটিনিন বাড়লেও না কমলেও, শুধু তো ক্রিয়েটিনিন না, ক্রিয়েটিনিনের সাথে পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, হিমোগ্লোবিন এগুলোও দেখতে লাগতো, যে বাড়লো না কমলো, বাড়লে তো আরও বিপদ, মানে আবার ডায়ালিসিস চালু করতে হবে এমার্জেন্সি। আর আমার একবার এমার্জেন্সি ডায়ালিসিসও হয়েছিল 2019 সালে, এটা নিয়ে অন্য একদিন বলবো। তো এইভাবেই হচ্ছে আমার কিডনিটা খারাপ হয়ে যায় সম্পূর্ণ অন্য কারণে, মানে ইউরিনটা ঠিকঠাকভাবে আমার বের হতো না, মানে ক্লিয়ার হতো না, সেই কারণে ইউরিনটা হচ্ছে আমার কিডনির মধ্যে স্টোর হয়ে যায়, সেই কারণেই আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়। আমি আবারও বলছি, আমার কিন্তু কোনো সুগার নেই, প্রেশার নেই, এমনকি আমি কোনো পেন কিলার ট্যাবলেটও খেতাম না বা কোনো নেশাও করি না, যে এই সব কারণে কিডনি খারাপ হবে। আর কোনো নেশার কারণে কোনোদিনও কারোর কিডনি খারাপ হয় না। হ্যাঁ, সে যদি এখন অত্যাধিক নেশা করে তাহলে তো কিডনি খারাপ হবে, যেমন গুটখা খাওয়া ভালো না, ড্রিঙ্ক করা ভালো না, এগুলো করলে অত্যাধিক পরিমাণে করলে তার কিডনি খারাপ হবে। কিন্তু বেশিরভাগ কিডনি খারাপ হয় সুগার আর প্রেশারের কারণে, কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ অন্য কারণে কিডনি খারাপ হয়েছে, যেটার নাম হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। নিউরোজেনিক ব্লাডার হচ্ছে একটা বিদেশি অসুখ, এই অসুখের কারণেই আমার কিডনিটা খারাপ হয়েছে। আর আমার হয়ে বলার মতো কেউ নেই, হাজব্যান্ড আছে, হাজব্যান্ড আজকে আমার কাজের জন্য বাইরে গেছে, তাই আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি হচ্ছে তোমাদের বিভিন্ন বিষয়ে টিপস দেব, কিডনি কী করে ভালো রাখে, তারপরে হচ্ছে কিডনি খারাপ হলে কি কি করা যায় না, কি কি করা যাবে, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এসব বিষয়ে বলতে থাকবো। তো আমার ভিডিও তোমরা প্লিজ সবাই মিলে দেখো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের কিন্তু মা বাবা কেউই নেই, আমরা সম্পূর্ণ একা, তাই তোমাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। আর আমার কিন্তু মাত্র 23 বছর বয়সে কিডনি খারাপ হয়েছে। প্রায় কবে থেকে বলো তো, 2019 সাল থেকে আমার কিডনি খারাপ হয়েছে, এখন হচ্ছে 2025 সাল, এখনও পর্যন্ত আমি ডায়ালিসিস করে যাচ্ছি। জানি না কবে কি হবে, কবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবো বা কিছু করতে পারবো বা সমস্যার সমাধান হবে কি না কিছুই জানি না। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই কোনো দিন সফল হতে পারবো। শুধু এটুকুই বলবো, পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো এইটুকুই।